আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছে। বেশ কয়েকদিন পর লাইভ আসলাম। আজকে আলোচনা করব বিগত বছরের বিসিএস এর প্রশ্নগুলো আলোচনা করব। দশমতম থেকে শুরু করব, অর্থাৎ 10তম থেকে আমরা শুরু করব 46তম পর্যন্ত ধারাবাহিকভাবে আলোচনা করব। আমরা ইতিমধ্যেই এমটিআরসি এর অর্থাৎ শিক্ষক নিবন্ধন প্রিলির যত প্রশ্ন ছিল সবগুলো প্রশ্ন ধারাবাহিকভাবে আলোচনা করেছি। 18তম থেকে 6ষষ্ঠতম শিক্ষক নিবন্ধন পর্যন্ত স্কুল স্কুল লেভেল 2 এবং কলেজ লেভেল সবগুলো প্রশ্ন আমাদের আলোচনা করা শেষ। এখন আলোচনার শেষ প্রান্তে আমরা এখন আলোচনা করব দশমতম বিসিএস। আলোচনা করব দশমতম বিসিএস এর প্রশ্নগুলো, অর্থাৎ 10 থেকে শুরু করে আমরা 46তম বিসিএস পর্যন্ত যতগুলো প্রশ্ন সবগুলো প্রশ্ন আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব এবং তারপর আমরা আলোচনা করব হচ্ছে আমাদের প্রাইমারি যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আমাদের আলোচনা চলবে। এভাবে আমরা সবগুলো প্রশ্ন ধারাবাহিকভাবে আলোচনা শেষ করে আমাদের আসন্ন 19তম প্রিলিমিনারি যে সামনে আছে সেই লক্ষ্যে যখন আমাদের সার্কুলার হয়ে যাবে তখন আমরা প্রত্যেকটা টপিক অনুযায়ী আমরা আলাদা ভাবে আমরা টপিক অনুযায়ী আমাদের যে টপিকগুলো থাকবে সেই টপিকের উপর আমরা আলাদাভাবে লেকচার দিব আর কি। আপনারা কে কোথা থেকে দেখছেন, লাইভে কে যুক্ত আছেন অবশ্যই জানাবেন। আমরা আজকে আলোচনা করব বিসিএস এর প্রশ্নগুলো নিয়ে আমাদের আলোচনা। বিগত বছরের যে বিসিএস পরীক্ষাগুলো হয়েছে প্রত্যেকটি বিসিএস পরীক্ষার প্রশ্ন আমরা সমাধান করব ইনশাআল্লাহ। আচ্ছা, তো ধারাবাহিকভাবে 10তম থেকে আমরা আজকে শুরু করব। কে কোথা থেকে লাইভে আছেন, আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই জানাবেন। লাইভ ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এটাও জানাবেন। আমাদের প্রথম প্রশ্ন আমরা দেখি। আমাদের প্রথম প্রশ্ন দেখেন, এখানে বলছে 10তম বিসিএস এর প্রশ্ন। কোন একটি জিনিস নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে। যদি ওই জিনিসের নির্মাতা খরচ 100 টাকা, অর্থাৎ যিনি ওই জিনিসটি নির্মাণ করেছেন ওনার খরচ যদি 100 টাকা হয়, তাহলে খুচরা মূল্য কত টাকা? তাহলে যিনি ওই প্রোডাক্টটি তৈরি করেছে ওই প্রোডাক্টের মানে দামটা হচ্ছে 100 টাকা। উনি ওই প্রোডাক্টকে 20% লাভে বিক্রয় করছে একজন খুচরা বিক্রেতার কাছে। ওই খুচরা বিক্রেতা আবার 20% লাভে বিক্রয় করেছে, মানে সর্বশেষ যে বিক্রয় মূল্য সেই বিক্রয় মূল্যটা আমাদের বের করতে হচ্ছে। তাহলে পাইকারি বিক্রেতা যদি 20% লাভে বিক্রি করে, মানে নির্মাতা বিক্রয় মূল্য, যেহেতু আমাদের এখানে দেয়া আছে ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 100 এ 20% আমরা পার্সেন্ট কে ভেঙে দিলাম, আমরা সরাসরি লিখতে পারতাম 120 টাকা। অর্থাৎ খুচরা বিক্রেতা ক্রয় করছে 120 টাকা, এখন খুচরা বিক্রেতা আবার 20% লাভ করেছে। তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 প্লাস 120 এ 20%, তাহলে ইনিও আবার 20% লাভ করেছে। কেটে দিলাম, তাহলে 120, তাহলে 12 24, তাহলে এখানে হবে 144 টাকা। তাহলে আমাদের ওই প্রোডাক্ট মানে ওই জিনিসটি সর্বশেষ বিক্রয় মূল্য 140 টাকা। আপনারা খেয়াল করুন, আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা। আমরা ধারাবাহিকভাবে আমাদের বিসিএস এর প্রশ্নগুলো সমাধান করব। আজকে 10তম প্রশ্ন সমাধান করব, আগামী দিনে 11তম। এইভাবে আমরা ধারাবাহিকভাবে 46তম প্রশ্ন বিসিএস পর্যন্ত সকল প্রশ্ন সমাধান করব এবং খুব ইজি ওয়েতে প্রশ্নগুলো সমাধান করব। যে প্রশ্নটি সমাধান করেছি আপনারা বুঝছেন কিনা বা বুঝতে পারছেন কিনা অবশ্যই জানাবেন এবং প্রত্যেকে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা সেই বিষয়গুলো জানাবেন। আপনাদের জন্য লাইভগুলো করা, আপনারা যারা চাকরি প্রত্যাশী আছেন বা আগামীতে আসন্ন 47তম বিসিএস পরীক্ষা দিবেন বা 19তম প্রিলিমিনারি পরীক্ষা দিবেন বা আরো সরকারি পরীক্ষা জব প্রত্যাশী যারা আছেন প্রত্যেকের জন্য এই লাইভটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে লাইভটি দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন। পরবর্তী প্রশ্ন,
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেয়া আছে a, ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা সবাই জানি যে সমবাহু ত্রিভুজের, এটার অপশনটা লেখা হয়নি, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেয়া থাকলে আমরা সমবাহু ত্রিভুজের তিনটা জিনিস আমরা দেখে নিই। এখানে একটি সমবাহু ত্রিভুজের কি কি অনেক কিছু, মানে বাহুগুলো সবগুলো সমান এবং কোণগুলো সবগুলো সমান, এবং সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ 60 ডিগ্রি, প্রত্যেকটি কোণের পরিমাণ 60 ডিগ্রি, প্রত্যেকটি কোণের পরিমাণ 60 ডিগ্রি। তাহলে একটা জিনিস আমরা এখানে পেয়ে গেলাম, কোণের পরিমাণ 60 ডিগ্রি, অর্থাৎ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ আমি এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে প্রত্যেকটি প্রশ্নগুলোই সমাধান করে দেই। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইনটু বাহু স্কয়ার, এটা হচ্ছে ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজ থেকে আর কি আসতে পারে, উচ্চতা নির্ণয় করার জন্য আমরা ব্যবহার করব √3/2 ইনটু বাহু, এটা বের করব। তাহলে এই যে উচ্চতা নির্ণয় করার জন্য আমরা এই ফরম্যাটটা ব্যবহার করি, অর্থাৎ এটা নির্ণয় করতে পারি, ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, এবং সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ 60 ডিগ্রি, এটাও আমাদের আসতে পারে। তাহলে প্রশ্নটা যে টাইপের হবে সেই টাইপটি আমরা উত্তর করার চেষ্টা করব। পরবর্তী প্রশ্ন বলছে 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড় নির্ণয় করো। তাহলে আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয়ের জন্য আমরা যে সূত্রটা ব্যবহার করি n+1/2, n+1/2, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয় করার জন্য আমরা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয় করার জন্য ব্যবহার করি n+1/2, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয়ের জন্য এই সূত্রটা ব্যবহার করি। n এর মান হচ্ছে এখানে সর্বশেষ পদ 49 +1/2, তাহলে এখানে হবে 25। তাহলে এই টাইপের প্রশ্ন যদি আসে, এই প্রশ্নগুলো আমরা সর্বোচ্চ 4 থেকে 5 সেকেন্ডের ভিতরে সমাধান করতে পারবো। তাহলে আমরা আবারও বলছি যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয়ের জন্য আমরা n+1/2 এই ফরম্যাটটা ব্যবহার করব। পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, এই প্রশ্নটা আমাদের বের করতে বলছে। তাহলে এখানে এই প্রশ্নটা আমি কয়েকটা নিয়মে আমি করে দিতে পারি। আমরা সবথেকে সহজ যে ওয়েটে, সেই ওয়ে যদি ব্যবহার করি, সবথেকে সহজ ওয়েটে, তাহলে এই সহজ ওয়েটি ব্যবহার করার জন্য আমাদের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের যে পরিমাণটা, সেই পরিমাণটা লাগবে। এই পরিমাণটা আমরা নির্ণয় করব কিভাবে, আমরা এখানে প্রথমে নিব 1/, ক্রয় মূল্যের পরিমাণ এবং অনুপাত বিক্রয় মূল্যের পরিমাণ। আচ্ছা, ধরে নিলাম এটা। এখন এখানে টাকায় 3টি করে, তাহলে 1/3, এবং টাকায় 2টি করে 1/2। এটাকে ধারাবাহিক অনুপাত করার জন্য এই দুটো হরের লসাগু দ্বারা আমাদের এটাকে গুণ করতে হবে। এই দুটো হরের লসাগু দ্বারা গুণ করতে হবে। গুণ করলে এখানে আমরা পাবো হচ্ছে 2/3। আমরা ধরে নিব এটা হচ্ছে ক্রয় মূল্যের পরিমাণ, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য এখানে ক্রয় মূল্য কম এবং বিক্রয় মূল্যটা বেশি, তাহলে বিক্রয় মূল্য বেশি। যখন ক্রয় মূল্য কম হবে, বিক্রয় মূল্য বেশি হবে, তখন অবশ্যই লাভ হবে। তাহলে শতকরা লাভ সমান লেখা যায় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য গুণ 100। তাহলে এখান থেকে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য গুণ 100 যদি আমরা কেটে দিই তাহলে হবে 50, উত্তর হবে 50%। তাহলে এর চাইতে সহজ ওয়ে মনে হয় আর নেই। আব্দুল রউফ বলেছে, শুভ জন্মদিন ভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন, এবং লাইভটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এটাও জানাবেন, এবং কে কোথা থেকে দেখছেন এটাও জানাবেন। আপনাদের জন্যই আজকে এই আলোচনা, আপনারা অবশ্যই আজকে এই আলোচনা থেকে উপকৃত হবেন।
আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করি। আমি আলোচনা করছি 10 নম্বর শিক্ষক নিবন্ধন নিয়ে। এখানে একটা প্রশ্ন দেয়া আছে, একটি ত্রিভুজ দেয়া আছে এখানে, বলছে এ বি সি ত্রিভুজে, আর ত্রিভুজ আমরা অঙ্কন করলাম, এখানে বি ই, এটা নাম দিলাম এ বি সি, তাহলে বলছে এখানে বি ই, তারপর হচ্ছে ই এফ, ই এফ এবং সি এফ, এই তিনটা বাহু পরস্পর সমান, এটা হচ্ছে ই, এটা এফ এবং সি। এখন বলছে ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা দেয়া আছে, আমাদের বের করতে বলছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করতে। যদি এরকম থাকে আমাদের জানতে হবে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 3/2 ইনটু ত্রিভুজ এএফসি, এই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখান থেকে 3/2 ইনটু 48, তাহলে এটা কেটে দিব 24, তাহলে আমরা পাবো 72। তাহলে জাস্ট এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের কোনো কিছুই না, জাস্ট আমরা এই ফরম্যাটটা মনে রাখবো যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এ এ এফ সি, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ এই ত্রিভুজের কে 3 দ্বারা গুণ করে 2 দ্বারা ভাগ করলে আমরা পুরো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব। পরবর্তী প্রশ্ন, আমাদের এবি এর মান নির্ণয় করতে বলছে। আমরা সবাই জানি এবি এর মান নির্ণয় করার জন্য আমাদের সূত্রের কোনো বিকল্প নেই, এটা সূত্র দিয়েও করতে পারি, আবার সূত্র ছাড়াও আমরা করতে পারি, আমাদের যেটা ভালো লাগবে আমরা সেইভাবে করব। আমরা যদি এখানে এবি নির্ণয় করি তাহলে আমরা জানি a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, এটার মান দেয়া আছে এখানে 5 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তাহলে লিখতে পারবো 25 ডিভাইডেড বাই 4, 9 ডিভাইডেড বাই 4, তাহলে এখানে 16 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 4। তাহলে এইভাবে কিন্তু আমরা নির্ণয় করতে পারি। আবার যদি এই সূত্রটা যদি অনেকের কাছে কঠিন মনে হয় যে সূত্র ছাড়া করব, তাহলে আমরা সরাসরি এখানে a প্লাস b ইকুয়াল টু 5 লিখবো, a মাইনাস b ইকুয়াল টু 3 লিখবো। এখন দুইটা সমীকরণ যোগ করে দিলে 2a ইকুয়াল টু 8, a এর মান পাবো আমরা 4। আর a এর মান যদি আমরা এখানে বসিয়ে দেই, এই সমীকরণে বসিয়ে দেই 4 প্লাস b ইকুয়াল টু 5, তাহলে এখানে b এর মান পাবো 1। a এর মান এবং b এর মান বের করে আমরা ab তে বসিয়ে দিব, বসিয়ে দিলেও আমরা মানটা সেম মান পাবো। অর্থাৎ যে প্রক্রিয়াটা আমাদের কাছে খুব সহজ মনে হবে আমরা ওই প্রক্রিয়ার সাহায্যে সমাধান করব। যে প্রক্রিয়াটা আমাদের জন্য খুব সহজ মনে হবে ওই প্রক্রিয়ার সাহায্যে আমরা সমাধানটা করে ফেলবো ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন, এখানে লেখা আছে 60 লিটার, এখানে লেখা আছে 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3। ওই মিশ্রণে আরো কত লিটার পেট্রোল মিশাইলে তাদের অনুপাত হবে 3:7। তাহলে একটা মিশ্রণ দেয়া আছে, এই মিশ্রণের পরিমাণটা এখানে দেয়া আছে কেরোসিন এবং পেট্রোল। তাহলে কেরোসিন এবং পেট্রোলের পরিমাণটা আমরা এখানে কেরোসিনের পরিমাণটা আগে নির্ণয় করে নিই, যে কেরোসিনের পরিমাণ এখানে 60 লিটার দেয়া আছে গুণ কেরোসিনের অনুপাত দেয়া আছে এখানে 7 এবং অনুপাত দুটার যোগফল, তাহলে 10 6 10 60 6 7 42। তাহলে কেরোসিনের অনুপাত পেয়ে গেছি এবং এখানে পেট্রোলের অনুপাতটা বের করে ফেলি। পেট্রোলের অনুপাত এখানে 60, পেট্রোলের পরিমাণ 3, এখানে মোট অনুপাত হচ্ছে 7 3, তাহলে এখান থেকে আমরা 3 6 18। আচ্ছা, তাহলে কেরোসিন এবং পেট্রোল পেয়ে গেছি। এখন বলছে ওই মিশ্রণে আরো কত লিটার পেট্রোল মিশ্রিত হলো, অর্থাৎ পেট্রোলের পরিমাণ বাড়বে, তাহলে কেরোসিনের পরিমাণটা সেম থাকবে, কিন্তু পেট্রোলের পরিমাণটা এটা পরিমাণ বাড়লে এই মিশ্রণটা হবে এই। আমি আবারও বলি, কেরোসিনের পরিমাণে কোনো পরিবর্তন হবে না, জাস্ট পেট্রোলের পরিমাণ এখানে বলছে আরো কত লিটার বাড়লে, অর্থাৎ পরিমাণ বাড়লে তাদের অনুপাত হবে 3:7। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমাদের মানটা বের করতে হবে যে 42 অনুপাত, আচ্ছা অনুপাতকে আমরা ভগ্নাংশে প্রকাশ করি 18 প্লাস ক, এখানে আমরা লিখব 3 ডিভাইডেড বাই, আমরা চাইলে এখানে গুণ করতে পারি, 3 দিয়ে গুণ করলে 3 18,
54 প্লাস 3 ক, এখানে গুণ করে 7 গুণ 14, 4 7 8 7 29। এখান থেকে আমরা 3 ক এর উপর 200 মাইনাস 54, তাহলে এখান থেকে 3 ক বের করতে পারি 0 240। এই 3 দ্বারা আমরা এখানে ভাগ করতে পারি, এই 3 এখানে না রেখে 3 দ্বারা ভাগ করতে পারি, ভাগ করলে এখানে আমরা মানটা পেয়ে যাব 80। তাহলে আমরা এখানে বলতে পারি যে আমাদের 80 লিটার মানে পেট্রোলের পরিমাণ আমাদের এখানে একত্রিত করতে হবে। তাহলে এই টাইপের প্রশ্নগুলো একটু বড় হইলেও কিন্তু আমাদের শিখতে হবে, শুধুমাত্র এমসিকিউ এর জন্যই যে গুরুত্বপূর্ণ তা না। আপনারা সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন। আমরা আলোচনা করছি 10তম শিক্ষক নিবন্ধন প্রিলি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধানে। আপনারা যারা আসন্ন 19তম প্রিলিমিনারি অর্থাৎ ইন্টারসি এর যে আপনারা আসন্ন 19তম প্রিলিমিনারি পরীক্ষা দিবেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা বাজারে ভাবছেন হয়তো বা কে কি বই পড়বেন বা কি বই আপনারা সমাধান করবেন। আপনাদের উদ্দেশ্যে আমি বলবো, আমার হাতে যে আপনারা বই দেখতে পাচ্ছেন এটা আসন্ন 19তম প্রিলিমিনারিকে লক্ষ্য করে এই বইটি তৈরি করা। এই বই আপনারা পাচ্ছেন 6তম শিক্ষক নিবন্ধন থেকে 18তম শিক্ষক নিবন্ধন প্রিলি স্কুল, স্কুল লেভেল 2 এবং কলেজ লেভেলের প্রত্যেকটি প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান, এবং পাশাপাশি পাচ্ছেন প্রাইমারি প্রশ্নগুলোর ব্যাখ্যা সহ সমাধান। এবং এই বই আপনারা পাচ্ছেন দশমতম বিসিএস থেকে 47তম বিসিএস প্রশ্ন সকল প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান। এবং তার সাথে সাথে পাচ্ছেন এনটিআরসি এর আদলে যে সিলেবাসটা আছে সেই সিলেবাসে আপনার টপিক অনুযায়ী বিস্তারিত আলোচনা এবং পাশাপাশি সাম্প্রতিক বিষয়গুলি এবং তার সাথে সর্বশেষ নোবেল বিজয়ীদের নাম এবং স্পেশাল মডেল টেস্ট। সার্বিকভাবে আমি মনে করি এনটিআরসি এর অর্থাৎ শিক্ষক নিবন্ধন প্রিলি পাস করার জন্য এই বইটি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে, এবং আপনারা চাইলে এই বইটি নিতে পারেন এবং ঘরে বসে বইটি নিতে পারেন। আপনারা অবশ্যই যোগাযোগ করে বইটি নিয়ে নিতে পারেন। এবং আমার ধারাবাহিক আয়োজন ছিল শিক্ষক নিবন্ধন প্রিলির গণিত অংশের ব্যাখ্যা সহ সমাধান। আমি অলরেডি 6তম শিক্ষক নিবন্ধন থেকে 18তম শিক্ষক নিবন্ধন পর্যন্ত আলোচনা করেছি। আপনারা যারা ভিডিওগুলো মিস করেছেন অবশ্যই আমার পেজে ঢুকে ভিডিওগুলো দেখে নেবেন। এবং আজ থেকে আমি আলোচনা শুরু করেছি বিসিএস প্রশ্ন নিয়ে। বিসিএস এর বিগত বছরের প্রশ্নগুলো ব্যাখ্যা সহ সমাধান করছি, এবং তারই ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করছি 10তম শিক্ষক নিবন্ধন 10তম বিসিএস এর গণিত অংশের ব্যাখ্যা সহ সমাধান। আমরা পরবর্তী প্রশ্ন দেখব 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা হবে 10টি। তাই সেই 10টি মৌলিক সংখ্যা আপনাদের জানতে হবে, এটা আপনারা দেখে নেবেন। এখানে বলছে দুটি সংখ্যার গুণফল দেয়া আছে, সংখ্যা দুটির লসাগু এত হলে গসাগু নির্ণয় করতে বলছে। এটা খুবই ইজি। গসাগু নির্ণয় করার জন্য আমাদের কোনো কাজ নেই, আমরা শুধুমাত্র যে সংখ্যাটা এখানে গুণফল যেটা দেয়া আছে 1 5 3 6 এই মানটাকে শুধু আমরা এই 96 দ্বারা ভাগ করব, ভাগ করলে যে মানটি পেয়ে যাব সেই মানটি হবে আমাদের গসাগু। এটা আমরা শুধু মাথায় রাখবো যে আসলে দুটি সংখ্যার গুণফল এবং দেয়া থাকলে লসাগু অথবা গসাগু দেয়া থাকলে অপর সংখ্যাটি বা লসাগু দেয়া থাকলে গসাগু নির্ণয় করতে হবে, অথবা গসাগু দেয়া থাকলে আমাদের লসাগুটা নির্ণয় করতে হবে। এই টাইপের প্রশ্ন কোনো সময় লাগার সম্ভাবনা নেই, শুধুমাত্র হিসাব করতে যেটুকু সময়ের প্রয়োজন। এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছি, এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি একটু খেয়াল করি। আমরা দশমিকের যে মানগুলো আমরা লম্বাংশের ভগ্নাংশ দিব, এখানে 1 লিখবো। আচ্ছা, তাহলে এখানে 1 এখানে 1, আচ্ছা এখানে 2 এখানে 2 এখানে 2। আচ্ছা, এবার আমরা আসি এখানে এই দশমিকটা উঠিয়ে দেওয়ার জন্য ঘরে একটা 1 লিখতে হবে, দশমিকের পরে যে কয়টা ঘর সেই কয়টা শূন্য। ওকে, এই দশমিককে উঠিয়ে দেওয়ার জন্য ঘরে একটা 1, দশমিকের পর যে কয়টা ঘর ছিল এই কয়টা আমরা শূন্য বসাবো। আচ্ছা, আবার এই দশমিককে উঠিয়ে দেওয়ার জন্য একটা 1, দশমিকের পর যে কয়টা ঘর তিনটা ঘর ছিল তিনটা শূন্য বসিয়ে দিলাম। এখন হরের দশমিকটা উঠিয়ে দেওয়ার জন্য একটা 1, লবে একটা 1, একটা ঘর ছিল এর জন্য একটা শূন্য। এখানে এই দশমিককে উঠিয়ে দেওয়ার জন্য আমরা একটা লিখব হচ্ছে 1, এখানে একটা ঘর ছিল এই জন্য আমরা একটা শূন্য। এবার এই দশমিককে উঠিয়ে দেওয়ার জন্য একটা 1,
এখানে 3টা ঘর ছিল, এই জন্য আমরা 3টা শূন্য লিখব। এই মানটা কেটে দিব আমাদের, এই মানটা আমরা কেটে দিতে পারি, এই শূন্য এবং এই শূন্য কেটে দিতে পারি। কেটে দিলে এখানে আমাদের মান হচ্ছে 1 divided by 8 into 10 is equal to 1 divided by 80, সরি 1 divided by 80, অর্থাৎ এখানে যে মানটা আমরা দেখতে পাচ্ছি এইটার চাইতে সহজ কোনো ওয়ে নেই, যেহেতু আপনারা বিশেষ পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না, সেই জন্য আপনাদের এই ওয়েটা অবলম্বন করে খুব সহজেই মানটা সমাধান করা যাবে। পরবর্তী প্রশ্ন, সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরের সুদের আসলের 3 গুণ হবে? তাই সুদের আসলের 3 গুণ হবে, এখানে আমাদের সরল সুদের হার কত হলে, সুদের হারটা নির্ণয় করতে বলছে। এখানে মূলধন 8 বছরের সুদে আসলের 3 গুণ হবে, তাহলে আসল, যদি আমরা আসলটাকে যদি p সমান 100 টাকা ধরে নিই, ধরে নিলাম 100 টাকা, তাহলে এখান থেকে মুনাফা আসল বলছে 3 গুণ, তাহলে এখানে 300 টাকা ধরে নিলাম। তাহলে এখান থেকে মুনাফা আয় সমান, মুনাফা আসল থেকে যদি আমরা আসলটা বাদ দেই, তাহলে আমরা এখানে মুনাফাটা পেয়ে যাব। এখানে সময় দেয়া আছে 8 বছর, n সমান 8 বছর। আমরা জানি p আর n সমান i, আমাদের r এর মানটা নির্ণয় করতে বলছে, আমরা এখানে সূত্রটি বসিয়ে দিব এবং r এর মান নির্ণয় করার জন্য একটা 100 দ্বারা গুণ করলে আমাদের এটার শতকরার পরিমাণটা নির্ণয় করা যায়। এখানে এই মানটা আমরা 200 টাকা বসিয়ে দিব, p এর মান 100 টাকা, n এর মান 8 বছর, এখানে 100 বসিয়ে দিলাম, এই যে, তাহলে এটা দ্বারা ভাগ করে দিলে আমাদের এখানে 2.200, আমরা এখানে যে মানটা ভাগ করে দেব, যে মানটা দেব সেই মানটা আমাদের উত্তর হবে। সরল সুদ 8 বছর দ্বিগুণ, আর তো কষ্ট হলো 4 40, তাহলে এখানে 25, এই পার্সেন্ট অর্থাৎ 25%। তাহলে আমি আবারও বলি যে সরল সুদের হার শতকরা কত টাকা হলে কোনো মূলধন 8 বছরের সুদে আসলে 3 গুণ হবে? আমরা সরল সুদ বা সরল সুদের জন্য যে ফর্মুলাটা ব্যবহার করব, i সমান p আর n, এই সূত্র দিয়ে আমরা মানটা নির্ণয় করে ফেলব। আর পরবর্তী প্রশ্ন দেখতেছি, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ বিশেষ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা এতবার এসেছে যে আসলে কল্পনার বাইরে। আপনারা যারা বিশেষ পরীক্ষার্থী আছেন বা বিশেষ পরীক্ষা 2-4বার দিয়েছেন, তারা বলতে পারবেন যে এই প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা আমি খুব সহজে সমাধান করব, সর্বোচ্চ 5 সেকেন্ডের মধ্যে প্রশ্ন আপনি সমাধান করতে পারবেন। কিভাবে? চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়া একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমলো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না, ওই পরিমাণের চিনি খাওয়ার শতকরা কত কমিয়েছে? এই প্রশ্নটা যদি সমাধান করতে বলে, এখানে যদি বৃদ্ধি প্রাপ্ত বলে, তাহলে আমরা সরাসরি এখানে 100 প্লাস 25, এখানে 100 ইনটু 25। এখন এখানে যদি হ্রাস পাই, তাহলে এখানে 100 থেকে শুধুমাত্র 25 বাদ দেব, আর কোনো কাজ নেই, বাদ বাকি সব কাজ সেম। তাহলে এখানে 100 গুণ 25, এখানে 125 কেটে দিলে হবে 5, কেটে দিলে হবে 20, অর্থাৎ 20%। তাহলে এটার চাইতে সহজ কোনো ওয়ে আর হয় না, এটা সবথেকে সহজ একটি ওয়ে। এই ওয়ের মাধ্যমে আপনারা খুব সহজে সমাধান করতে পারেন। অথবা 25% থাকলে উত্তর 20%ই হবে, এটা মাথায় রাখবেন। আবার যদি 20% বলে, তাহলে উত্তর হবে 25%, এটা মনে রাখতে পারবেন। এখানে বলছে যদি এত হয় তাহলে এর মানটা নির্ণয় করতে বলছে। আমরা এর মানটা নির্ণয় করি, এটা খুব ইজি। আমার রাইট হ্যান্ড সাইড দেয়া আছে x স্কয়ার মাইনাস 25, তাহলে এখানে দেয়া আছে x স্কয়ার মাইনাস 25, আর এখানে দেয়া আছে এরকম একটি মান x মাইনাস 5 ইনটু a প্লাস x। যদি এই মানটাকে আমরা সাজিয়ে লিখি, যে এটাকে যদি আমরা লিখি x প্লাস a, তাহলে এখানে খেয়াল করতে হবে x স্কয়ার 25, তাহলে x মাইনাস a ইনটু x প্লাস a। তো এই মানটা যদি আমরা 5 বসিয়ে দিই, তাহলে এই মানটা যদি আমরা 5 বসিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের সূত্র পড়ে যাবে স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ
x স্কয়ার মাইনাস 25। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই মানটা এখান থেকে কম্পেয়ার করতে পারি, অথবা আমরা চাইলে এটাকে এভাবে করতে পারি x স্কয়ার মাইনাস 25 অর্থাৎ x প্লাস 5 ইনটু x মাইনাস 5। এই পাশে উভয় পাশে আমরা এই মাইনাসের মান কেটে দিতে পারি। মাইনাসের মান বাদ দেওয়ার পর আমরা যদি তুলনা করি এখানে যে x প্লাস a ইকুয়াল টু x প্লাস 5, তাহলে এখান থেকে x কেটে গেলে আমরা এখান থেকে পাচ্ছি a সমান কত 5। আমরা চাইলে এভাবেও করতে পারি। আমাদের কাছে যেটা খুব সহজ মনে হবে আমরা সেই প্রক্রিয়ার সাহায্যে অঙ্কটি সমাধান করব। পরবর্তী প্রশ্ন, a b c = 0 দেয়া আছে, আমাদের এই মানটা নির্ণয় করতে বলছে। আমরা এটা বীজগণিতের রাশিমালার সমাধান। এখান থেকে আমাদের দেয়া আছে a b c = 0, a b - c। প্রদত্ত রাশি a³ + b³ + c³। আমরা যদি এখানে a³ + b³ এর সূত্র দেই a + b³ - 3ab * a + b। এখানে c³ টাকে আমরা লিখে দেব। এটার মান যেটা দেয়া আছে আমরা বসিয়ে দিব -3ab - c। এখানে আমরা মাইনাসের পাওয়ার কিউব করলে মাইনাস হবে, মাইনাস প্লাস হয়ে যাবে, আর এখানে c³ এটা এবং এটা কেটে দিলে আমাদের মান আসবে 3abc। এটা প্রত্যেকই পারার কথা, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং কমিউনিটি প্রশ্ন, যেটা অনেকবার এসেছে, আশা করি সবাই পারবেন এটা। সর্বশেষ প্রশ্ন, ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমষ্টি সমান হলে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। অর্থাৎ ত্রিভুজের এই যে কোনো দুটি কোণের যোগফল যদি তৃতীয় কোণের সমান হয় বা অপর কোণের সমান হয়, তাহলে ওই ত্রিভুজটিকে আমরা সর্বদাই সমকোণী ত্রিভুজ বলবো। কারণ হচ্ছে সমকোণী ত্রিভুজের একটি কোণের পরিমাণ 90 ডিগ্রি এবং বাকি দুটি কোণের পরিমাণ হবে 90 ডিগ্রি, তাই একটি ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। অর্থাৎ এই দুটি কোণের পরিমাণ 90 ডিগ্রি যখনই হবে তখনই আমরা বলবো ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আলোচনা হবে নতুন একটি টপিক নিয়ে, অর্থাৎ 11তম বিসিএস এর প্রশ্ন নিয়ে। আপনারা যারা বিসিএস পরীক্ষাতে আছেন বা অন্যান্য চাকরি প্রত্যাশী আছেন, প্রত্যেকেই আমার ভিডিওটি যারা দেখেন অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং এখানে নিত্য নতুন অর্থাৎ খুব সহজে অঙ্ক কিভাবে আপনি সমাধান করতে পারবেন এই টেকনিকগুলো দেখানো হবে। এবং পাশাপাশি অঙ্কের যে লং প্রসেসটা, অর্থাৎ আপনারা কিভাবে লিখিতের জন্য করবেন বা বিসিএস এর লিখিত কিভাবে দিবেন বা এমটিএসসি এর গণিতের যে লিখিত অংশটা আপনারা কিভাবে পরীক্ষা দিবেন, এগুলো নিয়ে আমি ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।